এক্সিও এটা যে এম্পিরিক্যাল সত্য না, এটা কিন্তু পরে অনুধাবন করা গেল যে একটি বিন্দুকে আমি যদি একটা পাওয়ারফুল মাইক্রোস্কোপ দিয়ে দেখি তাহলে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একটা কিছু না কিছু পাবো। যদি কারো অবস্থান থাকে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা রহিয়াছে, যখন রকেট যাচ্ছে মহাকাশে মহাবিশ্বে তখন কিন্তু ইউক্লিডিয়ান জিওমেট্রি ফলো করে ক্যালকুলেট করে না। প্র্যাকটিক্যাল জ্যামিতি বা অঙ্কের মধ্যে বোঝা গেল যে আমি বিকল্প তৈরি করতে পারি, কিন্তু ফিলোসফিক্যাল ইমপ্লিকেশন এটা কিন্তু তখনও বোঝা যায়। এই ইমপ্লিকেশনটা বুঝতে কিন্তু আমাদের রাসেল খুব গুরুত্বপূর্ণ, এখানে গটলিব ফ্রিজ গুরুত্বপূর্ণ, হ্যাঁ, কতগুলো ম্যাথমেটিশিয়ানের কন্ট্রিবিউশন খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে কনসেপ্ট এসেছে। আমরা গতদিন কোয়ান্টাম মেকানিক্স নিয়ে যে আলাপটা করেছিলাম সেখানে বলেছিলাম যে বিজ্ঞানের এই যে পরিবর্তন, এই পরিবর্তনের সঙ্গে দার্শনিক চিন্তা অনেক জড়িত ছিল এবং বিংশ শতকের শুরুতে প্রায় 3 দশক ধরে প্রায় সব ফিজিক্সের নোবেল প্রাইজ উইনারকেই কিছু না কিছু দার্শনিক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দার্শনিক চিন্তা করতে হয়েছে, কাউকে কাউকে দার্শনিক গ্রন্থ লিখতে হয়েছে এবং একটা বোঝাপড়া করতে হয়েছে। তার কারণটা কি ছিল? আমার মনে আছে যে আমরা গতদিন শ্রোডিঙ্গার ক্যাট পড়তে গিয়ে এরউইন শ্রোডিঙ্গার নিজেই বলছে যে আমি ঘৃণা করি যে আমার এর সঙ্গে কোনো সংস্রব ছিল কোয়ান্টাম মেকানিক্সের সঙ্গে, যদিও তিনি ওয়ান অফ দ্য পাইওনিয়ার ইন কোয়ান্টাম মেকানিক্স। কেন বলেছিলেন? আইনস্টাইনও পরবর্তীতে কিছুটা বলতে গেলে অনুতপ্ত ছিলেন এবং তার কনক্লুশনটা মানতে চান নাই, তার নিজের ডিসকভারির। এবং দেখা গেছে যে অনেকেই অত্যন্ত কনফিউশনে ভুগেছেন। কারণ একটাই, সেটা হলো যে ক্লাসিক্যাল ফিলসফি, ক্লাসিক্যাল ফিজিক্স, যেটা নিউটনের চিন্তার উপর ভিত্তি করে, সেই চিন্তাটা, নিউটনের চিন্তাকে কার্ন যখন ফিলোসোফাইজ করছেন যে নিউটনের তত্ত্বগুলো কি, নিউটনের তত্ত্বগুলো অনেকটা টাইম অ্যান্ড স্পেস সম্পর্কে, যেহেতু অ্যাপ্রায়রি অভিজ্ঞতা নিরপেক্ষ কিছু সিনথেটিক জ্ঞান দিচ্ছে, সেই জন্য সেটা মিলে যাচ্ছে যে এটা চিরসত্য দিতে পারে, অভিজ্ঞতা নিরপেক্ষ চিরসত্য। এবং এটা কিন্তু সাংঘাতিকভাবে এক ধরনের জগৎকে র্যাশনালিজমের পক্ষ দিয়ে ব্যাখ্যা করার জন্য খুব চমৎকার রিজনের দিয়ে ব্যাখ্যা করার খুব চমৎকার অস্ত্র ছিল। যদিও কান্ট নিজেও বুঝেছিলেন যে আলটিমেটলি এটা টিকবে না, আসলে ফেনোমেনা কে দিয়ে আমরা কাজ করি, আমরা নোমেনাইজ আননোয়েবল, আমরা এই আলাপগুলো আগে করেছি। সুতরাং কান্ট নিজেও, যদি আমরা কান্টের ক্রিটিক অফ পিওরিজম অ্যাকচুয়াল ফলো করি তাহলে দেখব যে তিনি নিজেই বুঝেছিলেন যে অভিজ্ঞতার সংমিশ্রণ হবেই এবং কখনোই আমরা রিয়েলিটিকে চিরন্তন জানতে পারবো না, যেটা আনস্ম্যাক হয়ে আমরা এই আলোচনা এবং কেন লেনিন বিরোধিতা করেছিলেন এই আলোচনা আমরা অনেক শুনেছি, তাই না, করেছি। তো কোয়ান্টাম মেকানিক্সের এই আলোচনার সাথে কিন্তু আমাদের আধুনিক বিংশ শতকে, একবিংশ শতকের দর্শন চিন্তার অত্যন্ত যোগসূত্র রয়েছে এবং যারা এটাকে মানে কিছুটা, কোয়ান্টাম মেকানিক্স জটিল, আমি আগেই বলেছি যে এই সম্পর্কে সাধারণ বইয়ের অভাব রয়েছে, কিন্তু যদি কিছুটা অনুধাবন না করি তাহলে বিংশ শতক একবিংশ শতকের চিন্তাধারাকে সত্যি বলতে কি খুব ভালোভাবে অনুসরণ করা কঠিন আছে। এর পাশাপাশি আরেকটি বিষয় এই সময় স্পষ্ট হয়, যেটি আমরা পাই বার্টন রাসেলের অ্যান ইন্ট্রোডাকশন টু ম্যাথমেটিক্যাল ফিলসফি দিয়ে, যেটা আমাদের আজকের আলোচ্য বিষয়। এবং এটিও, বইটাও বোঝাটা একটু ধৈর্যের ব্যাপার আছে, কিন্তু আমরা দুটো জিনিসই, কোয়ান্টাম মেকানিক্স আর ম্যাথমেটিক্সের প্রকৃতি কি, দুটো পাশাপাশি না থাকলে সম্পূর্ণভাবে আবার বোঝা কঠিন এই শতকগুলোকে। তো এটা আসছে কেন? মানে এই যে এই বইটা কিন্তু আসলে বার্টন রাসেল লিখছেন জেলে বসে। 1918 সালে উনি মানে যুদ্ধের বিরোধিতা করেছিলেন এবং শুধু তাই না, উনি আসলে একটু গ্রেট ব্রিটেনের মিত্র বলতে ইউনাইটেড স্টেটস, তাকে একটু আঘাত করে কিছু কিছু লেখাও লিখেছিলেন যে সেই সময় শ্রমিক আন্দোলন চলছিল এবং সেই বিষয়ে ইউনাইটেড স্টেটসের কিছু নেগেটিভ বিষয় ছিল, যে পরবর্তীতে যুদ্ধের পরও ইউনাইটেড স্টেটসকে দেওয়া অনুসরণ করে ব্রিটেনে কি হতে পারে ইত্যাদি কিছু কথা তার সরকার পছন্দ করে নাই। তাকে ইনফ্যাক্ট 6 মাসের জন্য ব্রিক্সটন প্রিজনে যেতে হয়েছিল। তো ব্রিক্সটন প্রিজনে এগুলো খুব ইন্টারেস্টিং কিছু স্টোরি আছে, আমরা সব যাচ্ছি না, কারণ তাকে মানে যেটাকে বলা হয় প্রিজন ফার্স্ট ক্লাস মানে দেওয়ার জন্য মানে বেশ বেগ পেতে হয় তার বন্ধুদের, এবং যাই হোক শেষ পর্যন্ত ফার্স্ট ক্লাস প্রিজন পান। এবং ফার্স্ট ক্লাস পাওয়া মানে তখন হচ্ছে যে উনি রুমে ভাড়া পছন্দ মতো কিছু জায়গা ভাড়া করতে পারবেন, উনি দরকার হলে
অন্য প্রিজনারকে সার্ভেন্ট হিসেবে ভাড়া করতে পারবেন। হ্যাঁ, উনি বই পড়ার সুযোগ পাবেন, উনি আর বেশি চিঠিপত্র আদান প্রদানের সুযোগ পাবেন, মানে ক্লাস মানে রিয়েল ক্লাস উইদিন দি প্রিজন। হ্যাঁ, তো সেটা পাওয়াতে তিনি সন্তুষ্ট ছিলেন, কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছিল অর্ডিনারি ট্যাক্সিতে, গেটে সেটাতে অসন্তুষ্ট ছিলেন। এবং সবচেয়ে মজা পেয়েছিলেন গেটে তাকে এই ফিলোসফির ইন্ট্রোডাকশন মেথড ফিলোসফি প্রিফেসে এই মজার কাহিনীটা আছে। সেটা হলো যে তাকে গেটে যিনি ওয়ার্ডেন জিজ্ঞেস করছেন যে তোমার রিলিজিয়ান কি, তো উনি বলছেন আমি অ্যাগনস্টিক। তো বলছে অ্যাগনস্টিক, আচ্ছা এটা কি, বানানটা কি? তো লিখেছে অ্যাগনস্টিক বানান লিখেছে। লেখার পরে ওয়ার্ডেন বলছে যে এটা পৃথিবীতে কত যে ধর্ম রয়েছে তো আই হোপ দে ওয়ার্শিপ দ্য সেম গড, এক ঈশ্বরকে পুজো করে। তো উনি বললেন যে এই কমেন্টটা আমাকে বেশ কিছুদিন মজা দিয়েছিল আর কি। তো সেখানে বসে উনি যেটা ভেবেছিলেন, ওনার আগে থেকে ভাবনাটা ছিল যে ইয়েতে উনি এবং হোয়াইটহেড, এটা আরো আগে মানে 1885-এর সম্ভবত, তারা তাদের বিখ্যাত বই ম্যাথমেটিক্স নিয়ে, যে প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, কয়েক খণ্ডে খুবই টেকনিক্যাল বই ম্যাথমেটিক্সের নেচার নিয়ে, এবং সেই বইটা থেকে প্রিন্সিপালস অফ ম্যাথমেটিক্স নামে আরেকটা বই ওনার ছিল। কিন্তু এগুলোতে সিম্বল টেকনিক্স এগুলো এত বেশি ছিল, কিন্তু উনি মনে করলেন যে এখান থেকে মানে ফিলোসফিক্যাল ইমপ্লিকেশন বোঝাতে গেলে আরেকটা সহজ কিছু আমাদের দরকার। হ্যাঁ, তার মানে ওই বই দুটারই আবার আরো সহজতম ভার্সন, ওটাকে আরো সিম্পলিফাইড ওয়েতে মানুষের কাছে, জেনারেল মানুষের কাছে প্রমোট করার জন্য তিনি আসলে এই ইন্ট্রোডাকশন টু ম্যাথমেটিক্যাল ফিলোসফি বইটা উনি লিখলেন। ড্রাফটিং ওখানে ওই জেলে বসেই করেছিলেন। হ্যাঁ, তো এই বইটাতে আসলে আমরা যদি মিনিংফুল আলোচনা করতে যাই, তা আমাদেরকে আবার গ্রিসের ওই কথায় যেতে হবে। কেন প্লেটো লিখে রেখেছিলেন যে যে গণিত জানে না সে যেন দরজা দিয়ে, আমার একাডেমির দরজা দিয়ে প্রবেশ না করে। কেন উনি ইয়েতে কি বলে মনে আছে যে রিপাবলিকে দার্শনিক শাসকদের শিক্ষায় ম্যাথমেটিক্সের গুরুত্ব, গণিত শিক্ষার গুরুত্ব, এবং সেই গুরুত্বে জাস্ট দল, উনি বলেছিলেন না যে এগুলো শুধু দল টল কাউন্ট করা, সৈন্য সাজানো এতে ব্যবহৃত হয়েছে, এটা ওয়েস্টেজ, আসল কারণে ব্যবহৃত হয় নাই। হ্যাঁ, যে অ্যাবস্ট্রাক্ট ওই যে আইডিয়ার জগতে প্রবেশ করার জন্য যে ম্যাথমেটিক্সের যে রোল, সেই রোলটাকে উনি ধারণ করেছিলেন। এটা আমাদের পরবর্তীতে ইমাম গাজ্জালি, হ্যাঁ, তিনি ব্যবহার করেছেন যে 10 সংখ্যাটা যে 7-এর চাইতে বড়, এটা যদি কোনো জাদুকর যদি একটা লাঠি বাঁকা করে বলে ভুল, তুমি কি স্বীকার করবে? এটা দেকার্তে ইউজ করেছেন। এবং সবশেষে কান্টও কিন্তু একটা সিনথেটিক জাজমেন্ট হিসেবে 7 + 5 = 12, মনে আছে যে 7 + 5 হলে 12 হয়। তার মানে ম্যাথমেটিক্সের যে জাদু, যে 7 + 5 = 12 একটা সিনথেটিক, কিন্তু এটা অভিজ্ঞতা দিয়ে প্রমাণের দরকার হয় না, চিন্তাই বলতে পারে যে রিজন থেকেই বলা যায় যে 7 থেকে 5 যোগ করলে 12। তো এই যে বিউটি অফ ম্যাথমেটিক্স, যেটা প্লেটোর আমল থেকে ধারণ করা হয়েছিল, সেই বিষয়টা কিন্তু ছিল। এবং সেটা ইউক্লিড আবার, হ্যাঁ, যে ওই যে শতসিদ্ধ ইউক্লিডের জ্যামিতিতে, সেই ইউক্লিডের জ্যামিতিতে শতসিদ্ধ দিয়ে সুন্দরভাবে আবার জ্যামিতি ম্যাথমেটিক্সের দিক থেকে করে রেখে গেছেন, এবং সেটাই পরবর্তীতে অস্ত্র হিসেবে প্রয়োগ হয়েছে। ফলে কান্টের যে লজিক, যেটা থেকে যুক্তিতে যেভাবে রিজনটাকে আপার হ্যান্ড করা হয়েছিল, তার মধ্যে কিন্তু এই জিনিসগুলো ছিল, ম্যাথমেটিক্সের গুরুত্ব, আর ওইদিকে নিউটনকেও কিন্তু উনি হাইলাইট করতে পেরেছিলেন, টাইম অ্যান্ড স্পেসের অ্যাপ্রায়োরি জ্ঞানকে, যার ফলে দুটো মার্চ করে গেছিল ক্লাসিক্যাল সায়েন্সের সঙ্গে। কিন্তু এখন আমরা আসলে রাসেল কিন্তু, যেটা মূলত হোয়াইট অ্যান্ড রাসেল, এবং সেটা রাসেল পপুলারাইজ করছেন, তিনি যেভাবে পিক করছেন সেটা কিন্তু হচ্ছে আমরা আবার ব্যাক করতে হয় অ্যারিস্টটলে। আসলে অ্যারিস্টটল কিন্তু প্রায়র অ্যানালিটিক্স, আমাদের অর্গাননের কথা মনে আছে যে 6টা ট্রিটিজের একটা ছিল প্রায়র অ্যানালিটিক্স, আর একটা ছিল পোস্টেরিয়র অ্যানালিটিক্স। পোস্টেরিয়র অ্যানালিটিক্সে অভিজ্ঞতা দিয়ে কি করে ইন্ডাকশন হয়, কি করে ইন্ডাকশন, ইন্ডাকটিভ নলেজ ইত্যাদি ছিল। আর প্রায়র অ্যানালিটিক্সে মূলত ছিল কিন্তু এই যে মেথড, লজিকের ডিডাকশন, ডিডাকটিভ মেথডের মাধ্যমে সিলোজিজম দিয়ে কি করে হয়। হ্যাঁ, এবং আমরা যদি ওইটাতে ভালো করে লক্ষ্য করি, তাহলে এই যে লজিক্যাল ক্যালকুলাসের ফান্ডামেন্টাল কয়েকটা বিষয় আমরা সে সময় আলাপ করেছিলাম, সেগুলো কিন্তু তার মধ্যে ছিল। তার মধ্যে একটা বড় বিষয় ছিল যে লজিক্যাল ক্যালকুলাসে কিছু প্রিমিটিভ টার্ম থাকে, যে টার্মগুলো
ওই সিস্টেমের মধ্যে তারা ডেফিনিশনের প্রয়োজন হয় না, যে কতগুলো আছে যে ইজ অ্যাম কিংবা ইফ দেন মানে কি বুঝি আমি, হ্যাঁ, নট মানে কি বুঝি, এটা মানে নট দ্যাট যেটা ডিফাইন করা যায় না, কিন্তু ওই সিস্টেমের মধ্যে এটাকে ধরে নিতে হয়, এর দ্বারা কি বুঝি মানুষ বুঝবে। এবং ওখান থেকে আমি যদি একটা ফরমেশন রুলস করি, যেমন ওখানে বোঝানো হয়েছিল যে দ্য স্টোন স্যাং এ সোলো, যে পাথরটি নুড়িটি একটি গান গাইল, এটা যেমন একটা ফরমেশন রুলে মানে মানুষের মানে ধারণাতে এটার কোনো মানে থাকবে না, এটার শিল্প সঙ্গীত সাহিত্য আলাদা ইস্যু, বিজ্ঞানের জ্ঞানের কথা আসছে। তো ওখানে কিন্তু এই আলোচনাগুলো করা হয়েছিল যে একটা ফরমেশন রুল থেকে কি করে এক ধরনের সিদ্ধান্তে কনক্লুশনে আসবে, এবং কতগুলো হচ্ছে মিনিংফুল এক্সপ্রেশন, তারপরে হলো এক ধরনের ফরমেশন রুল, এবং তার থেকে সিদ্ধান্তে আসা। তো সেই থেকেই কিন্তু উনি যেমন সক্রেটিস ইজ এ ম্যান, ম্যান ইজ মর্টাল, সক্রেটিস ইজ এ ম্যান অ্যান্ড দেয়ারফর সক্রেটিস ইজ মর্টাল, এই যে এক ধরনের লজিক ফলো করা, যে একটা প্রেমিস থেকে, তার মানে হলো প্রিমিটিভ টার্মের সঙ্গে কিছু অ্যাক্সিওমেটিক কথা থাকবে, যেমন ম্যান ইজ মর্টাল, এই ধরনের একটা এমন প্রতিপাদ্য বিষয় যে ওই সিস্টেমে ধরে নিতে হবে যে ইহা চির সত্যের মতো এরকম। যদিও অ্যারিস্টটল, আমাদের মনে আছে যে অ্যারিস্টটল আসলে বলেছিল ইফ ম্যান ইজ মর্টাল, ইফ সক্রেটিস ইজ এ ম্যান, এই নিয়ে আলাপ করেছি যে ইফটা উঠিয়ে দিলে একরকম মনে হবে চিরসত্য, আর ইফ থাকলেই কিন্তু লজিক যৌক্তিক একটা সত্য মনে হবে। তো আমরা সেই আলোচনা এখন আর যাচ্ছি না, কিন্তু মোদ্দা কথাটা হলো যে অ্যারিস্টটল ওই সময়ে উনি লেটারও ব্যবহার করেছিলেন, গ্রিক লেটার, মানে ওইটাতে যে খালি ম্যান আর সক্রেটিসের সম্পর্ক বোঝাই তা না। ইফ এ ইকুয়াল টু বি, মডার্ন ক্যালকুলাসে আমরা যেরকম করি, ইফ এ ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু সি, দেন এ ইকুয়াল টু সি। হ্যাঁ, এই যে সম্পর্ক ইফ এ ইকুয়াল টু বি, এটা যে কোনো, এতে মানুষ হইতে পারে, পাখি হইতে পারে, পাথর হইতে পারে, পানি হইতে পারে, যে কোনো জিনিসের মানে যে সাযুজ্য, এই বিষয়গুলো কিন্তু ধরে ফেলা হয়েছিল ওই সময়। এবং সত্যি বলতে কি, ওই সময়ে অ্যারাবিয়ান নোটেশন যদি থাকতো, মানে গণিতের চিহ্নগুলো প্লাস ভারতের জিরো, যেটা পরে গিয়েছে আমাদের অ্যারিথমেটিকে, এই কনসেপ্টগুলো যদি থাকতো, তেমন হতে পারতো যে অ্যারিস্টটল আরো ফরমেশন রুলগুলো আরো করে ক্যালকুলাসের, আদি ক্যালকুলাসের বলতে গেলে জনকই হয়ে যেতেন, কিন্তু লজিকের ফাদার এ ব্যাপারে কারো সন্দেহ নেই, হ্যাঁ, ফর্মাল লজিকের। হ্যাঁ, তো ওই যে যে সিচুয়েশনটা যদি আমরা লক্ষ্য করি, যে ওইখানে টার্ম আছে, ওখানে কত প্রিমিটিভ আইডিয়া আছে, অ্যাক্সিওমস আছে, ইউক্লিডের অ্যাক্সিওম আমরা পরে পাচ্ছি, এই ধারণাগুলো কিন্তু ভাষা ম্যাথমেটিক্সে ছিল। কিন্তু এই জায়গাতে ইউক্লিডের অ্যাক্সিওম নিয়ে কখনো মানে অন্য অ্যাক্সিওম নিয়ে প্রশ্ন ওঠেনি, প্রতিপাদ্যকে। কিন্তু ইউক্লিডের ফিফথ যে স্বতঃসিদ্ধ, তা নিয়ে কিন্তু অলওয়েজ একটা কনফিউশন ছিল। কনফিউশনটা হলো যে কারণ যখনই আমরা কোনো জিনিসকে একদম বেসিক ডেফিনিশনে নিয়ে আসি, তখন ধরে নেওয়া হয় বেসিক যে প্রতিপাদ মানে যেটা উচ্চারণ, যেটাকে বলে পোস্টুলেটস বা এক্সিওমস, তখন ধরে নেওয়া হয় যে ওটাকে আর ভেঙে পিছনে যাওয়া যায় না, ওটার কোনো বিকল্প নেই বলে ওইটাই ইহাই সত্য ধরে নিতে হবে। কিন্তু ইউক্লিডের ওটার থেকে পঞ্চমে যেটা ছিল সেটা হলো যে একটি সরলরেখার বাইরে একটি বিন্দুতে একটি মাত্র সমান্তরাল সরলরেখা টানা যায়, অর্থাৎ একটি সরলরেখার বাইরে একটি বিন্দুতে একটি মাত্র সমান্তরাল সরলরেখা টানা যায়, এটা হলো পঞ্চমটা ছিল। কিন্তু পরে এখান থেকে যখন প্রমাণ করা হলো যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, মানে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ প্রমাণ করতে কিন্তু ওই অ্যাক্সিওমটা লাগে, ইউক্লিডের এটা পঞ্চমটা, এটা মানে এটা অ্যাক্সিওমটা। কিন্তু যদি স্বতঃসিদ্ধ, হ্যাঁ, তো ওইটা যখন বলা হলো যে এই অ্যাক্সিওমটা কে যদি উল্টে দেওয়া হয়, ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ ধরলেও ওটা প্রমাণ করা যায়। মানে আমি যদি ধরে নিই ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, তাহলে ওইটা আবার প্রমাণ করা যাবে। তো ম্যাথমেটিশিয়ানরা এটা নিয়ে, যে জিওমেট্রিশিয়ানরা অলওয়েজ পাজল ছিল, হ্যাঁ, যে আমরা মানে কেমন করে তাইলে ওটা বেসিক হইতে পারে, হ্যাঁ, নিশ্চয়ই কোথাও গলদ আছে। তো যা হোক, পরবর্তীতে আসলে গাউস অ্যান্ড আদার ম্যাথমেটিশিয়ানরা 18-19 সেঞ্চুরিতে তারা কিন্তু দেখালো যে আসলে এই যে ইউক্লিডের যে মানে অ্যাক্সিওম, আমি যদি বিকল্প কোনো কিছু ধরেও নেই, অ্যাক্সিওম যদি চেঞ্জ করি, তাহলে জ্যামিতির অনেক কিছুই আমার অন্যরকম জ্যামিতি তৈরি হবে, এবং সেটাও কিন্তু কনসিস্টেন্ট প্রমাণ করা যাবে।
এবং এটাকে বলে নন ইউক্লিডিয়ান জিওমেট্রি। নন ইউক্লিডিয়ান জিওমেট্রিতে কিন্তু ওই যে অ্যাজাম্পশনগুলো ইউক্লিডে কাজ করে, যে আমার সরলরেখা মানে ইউক্লিডে কিভাবে তৈরি হয়, ইউক্লিডে পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমি কতগুলো প্রিমিটিভ ডেফিনিশন বিন্দুর তৈরি করছি যাহার স্থান রইয়াছে কিন্তু যাহার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নাই, এবং একটি বিন্দু চলিতে আরম্ভ করিলে সরলরেখা হয় ইত্যাদি যে ডেফিনিশন, সেই জায়গাগুলো তো যে এক্সিও, এটা যে এম্পিরিক্যাল সত্য না, এটা কিন্তু পরে অনুধাবন করা গেল যে একটি বিন্দুকে আমি যদি একটা পাওয়ারফুল মাইক্রোস্কোপ দিয়ে দেখি তাহলে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একটা কিছু না কিছু পাবো। যদি কারো অবস্থান থাকে তাহার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা রহিয়াছে কিন্তু আমি ধরে নিচ্ছি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নাই, তাহলে তার অবস্থান থাকে কি করে? কিন্তু এই যে ধরে নেওয়া, এই ধরে নেওয়ার টার্ম থেকে যে আমি গ্রো করছি একটা কনসিস্টেন্ট মানে শাখা, যে তার থেকে সরলরেখা, তার আবার বক্ররেখা, তাকে আবার তিন কোণের সমষ্টি, দুই সমকোণ, নানান ভাবে ব্যাখ্যা করছি, তার বাইরের অন্যান্য গুণাবলী ব্যাখ্যা করছি। তাহলে নন ইউক্লিডিয়ান জিওমেট্রিতে কিন্তু আসলে এইগুলো মানে বিকল্প অনেক রকম এক্সিওম ধরে নানান জিওমেট্রি তৈরি হতে পারে। এবং সত্যি বলতে কি, এখন যখন রকেট যাচ্ছে মহাকাশে মহাবিশ্বে, তখন কিন্তু ইউক্লিডিয়ান জিওমেট্রি ফলো করে ক্যালকুলেট করে না, সেটা আদার জিওমেট্রি ফলো করে। এক এক শাখা কিন্তু নানানভাবে তার অ্যাপ্লাই করে। তো এনিওয়ে, তো তখন তো এতগুলো বিষয় জানা ছিল না, কিন্তু গাউসিয়ান এবং আদার্স যারা, তারা কিন্তু একটা জিনিস বুঝলো যে বিকল্প করা যেতে পারে। কিন্তু এই বিকল্প থেকে মানে প্র্যাকটিক্যাল জ্যামিতি বা অঙ্কের মধ্যে বোঝা গেল যে আমি বিকল্প তৈরি করতে পারি, কিন্তু ফিলোসফিক্যাল ইমপ্লিকেশন এটা কিন্তু তখনও বোঝা যায়নি। এই ইমপ্লিকেশনটা বুঝতে কিন্তু আমাদের রাসেল এবং রাসেলের সাথে হোয়াইটহেডের কাজটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা একটু পরে দেখবো যে এখানে পিয়ানো, গুসিপে পিয়ানো খুব গুরুত্বপূর্ণ, এখানে গটলিব ফ্রিজ গুরুত্বপূর্ণ, কতগুলো ম্যাথমেটিশিয়ানের কন্ট্রিবিউশন খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে কনসেপ্টটা এসছে। রাসেলের অ্যান ইন্ট্রোডাকশন টু ম্যাথমেটিক্যাল ফিলসফিতে বিশেষভাবে শুরু করা হয়েছে যে ম্যাথমেটিক্সের নেচার নিয়ে, সেটা যে আসলে এক ধরনের লজিক, এই বিষয়টি উঠে এসেছে তার এই আলোচনা থেকে। আমরা যখন ম্যাথমেটিক্সের কোনো আলোচনায় যাই, সাধারণত আমাদের মাঝখান থেকে শুরু করি। আমরা যেমন 2 যুক্ত 2 সমান 4, এটা হচ্ছে যেমন কমন আমাদের সবার কাছে। কিন্তু রাসেল দেখিয়েছেন যে এই যে মাঝখান থেকে শুরু করাটা, এটা অনেকটা আমাদের যে দেখি বস্তুকে সেটা দেখার মতো। আমরা মাঝের দূরত্ব, অর্থাৎ সামান্য কিছু দূরত্বের জিনিসকে সুন্দর দেখি, খুব কাছে চোখের কাছে আসলে অস্পষ্ট দেখি, আবার খুব দূরের জিনিস যদি হয় তাহলে অস্পষ্ট দেখি। এই যে মাঝারি দিয়ে শুরু করা, ম্যাথমেটিক্সে যদি এর চেয়ে উচ্চ স্তরে যাই তাহলে যেমন অনেক সময় ফ্র্যাকশন, ইন্টিগ্রাল কিংবা ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন ইত্যাদি নানান কনসেপ্টের মধ্যে চলে যাওয়া হয়, রিয়েল নাম্বার, ফ্র্যাকশনাল নাম্বার ইত্যাদি ইত্যাদি। কিন্তু রাসেল বললেন যে আবার যদি নিচের দিকে যাওয়া যায় তাহলে দেখা যাবে যে অত্যন্ত সিম্পল কিছু লজিক্যাল ইস্যুতে এসে হাজির হব, এবং যেগুলো আসলে তুলনামূলকভাবে সিম্পল, কিন্তু আমরা কমন সেন্স নোশনে অলওয়েজ কিন্তু আমরা যেটা অ্যারিথমেটিক পড়ি তা মাঝারি জায়গা থেকে পড়ি, এবং সেটাই আমাদের কাছে সহজ মনে হয়। তো এই জন্যই যখন কথাটা হয় যে আমরা এটাকে ফিলোসফি বলছি কেন, ম্যাথমেটিক্যাল ফিলোসফি, সেটা তার কারণ হিসেবে রাসেল বলছেন যে আসলে এই যে কথাগুলো আমরা আলাপ করতে যাব, বেসিক যে নোশন যেটা আমরা বলছি ডাউনওয়ার্ডস, যে মধ্যখান থেকে গণিতের মৌলিক বিষয়গুলোতে যাব, তখন দেখব যেসব আলোচনায় সে হাজির হব, যে আলোচনাতে যেমন নাম্বারের আলোচনা, রিলেশনের আলোচনা, ক্লাসের আলোচনা, কিংবা কন্টিনিউটি ইনফিনিটির আলোচনা, এই অনেক আলোচনায় কিন্তু আসলে ফিলোসফাররা ট্র্যাডিশনালি করেছে। যদিও তারা এই বিষয়ে অগ্রসর অনেক ক্ষেত্রে হননি, ঘুরপাক খেয়েছেন আলোচনায়, কিন্তু এক পর্যায়ে দেখা যাচ্ছে যে তাদের আলোচনাটা সাংঘাতিক রকমভাবে এই বিষয়গুলোতে প্রাসঙ্গিক আলোচনা করার চেষ্টা করেছেন তারা। তাহলে এই জন্য তিনি বলছেন যেটাকে ম্যাথমেটিক্যাল ফিলসফি আলোচনা করে আমরা বেসিকে আলোচনা করতে যাই। তাহলে এই বেসিকটাতে যাওয়ার জন্য তিনি কিন্তু আসলে সবচেয়ে আমরা কৃতজ্ঞ থাকছি, এবং রাসেল নিজেই সেটা যাকে কোট করছেন তিনি হচ্ছেন গুইসিপে পিয়ানো, একজন তখনকার ফেমাস ম্যাথমেটিশিয়ান, যিনি আসলে এই যে বলছেন যে আমরা যে সবচেয়ে ফ্যামিলিয়ার ম্যাথমেটিক্সে একটা সিরিজের কথা বলছেন, যে আমরা 1 2 3 4 করতে করতে ডট 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 দিয়ে আমরা কি করি, এন করি, তারপরে n+1 করি, তারপরে ডট ডট দিয়ে ইচ্ছে করলে ইনফিনিটিতে চলে যেতে পারি। এটাকে আমরা একটা নাম্বারের সিরিজ, সবচেয়ে সহজ সিরিজ অঙ্কের ক্ষেত্রে, তাই না? তাহলে এই যে সিরিজটা, উনি বলছেন যে এই সিরিজটা কিন্তু আসলে বেসিক্যালি কিছু কনসেপ্ট থেকে এসেছে, যেখানে এইটা শুধুমাত্র মনে হবে নাম্বার না, এই সংখ্যাটার ধারণাটা
আসলে কিছু ধারণা, বেসিক ধারণা তার। সেটা কি? উনি বলছেন 3টা প্রিমিটিভ আইডিয়া আর 3টা প্রিমিটিভ প্রপোজিশন, অর্থাৎ 3টা প্রিমিটিভ টার্ম এবং বা আইডিয়া এবং 3টা প্রিমিটিভ প্রস্তাবনা থেকে এই ধারণাটা, সিরিজের ধারণাটা এসছে। তাহলে প্রথমে প্রিমিটিভ শব্দটার একটু ব্যাখ্যা দরকার। হ্যাঁ, কারণ প্রিমিটিভ শব্দটা হচ্ছে যে যখন আমরা কোনো কিছু লিখতে যাই, সেন্টেন্স গঠন করি বা কোনো এক্সপ্রেশন করি, তখন কি হয়? তখন আমরা আসলে কিছু শব্দ ব্যবহার করি, যে শব্দগুলো থেকে তো যে কোনো শব্দ ব্যবহার করলে তাকে আবার সংজ্ঞায়িত করতে গেলে আরেক শব্দ দিয়ে করতে হয়, ওকে সংজ্ঞায়িত করতে গেলে আরেক শব্দ দিয়ে করতে হয়। এই যে ইনফিনিট চেইন, এই ইনফিনিট চেইনে আসলে যদি চলতে থাকি তাহলে কোনো শব্দ ব্যাখ্যা পসিবল হয় না। তাহলে আমাদেরকে কোনো শব্দ ধরে নিতে হয় যে আমরা এটা বুঝি মানে, এবং তাকে আর অন্য কিছু দিয়ে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। তার মানেই নয় যে ওটাকে আর ব্যাখ্যা করা যায় না। লজিশিয়ানরা বলবে যে এই যে যুক্তির ক্ষেত্রে আমরা যে ওটাকে আরেকটা দিয়ে কিছু দিয়ে ব্যাখ্যা করতে পারি না, তা না। কিন্তু যারা লজিশিয়ানের ফর্মাল লজিকে যায় তারা বলে যে আমার একটা সিস্টেমের ভিতরে তাকে আর ব্যাখ্যা করার প্রয়োজন নাই, ধরে নিতে হবে যে এই টার্মের মানে হচ্ছে এই শব্দ, এই আইডিয়াটা হচ্ছে প্রিমিটিভ, এর আর ব্যাখ্যা করার প্রয়োজন নাই, যা বোঝানো হচ্ছে সেটাই বুঝতে হবে। তার মানে হলো ওই সিস্টেমের ভিতরে, বাইরে ওই সিস্টেমের বাইরে গিয়ে কিন্তু আবার তাকে ব্যাখ্যা করা যেতে পারে। তাহলে এটা হলো প্রিমিটিভ আইডিয়া। এই প্রিমিটিভ আইডিয়া বা প্রিমিটিভ টার্মও বলা হয়। এর সাথে সাথে সমান্তরালভাবে আরেকটা জিনিস আসে যার নাম হচ্ছে প্রিমিটিভ প্রপোজিশন, যে প্রস্তাবনা। তাহলে সেটাও কিন্তু এই আইডিয়ার মতো আসলে প্রস্তাবনা রয়েছে, যে একদম মৌলিক প্রস্তাবনা, যাকে ধরে নেওয়া হয় যে প্রস্তাবনাটা আমরা তর্কের খাতিরে বা আমাদের লজিক্যাল সিস্টেমের ভিতরে সেটাকে আদিম ধরে নিচ্ছি এবং সেটা থেকে আর অন্য কোনো ব্যাখ্যার প্রয়োজন হবে না। সেই প্রস্তাবনা আমাদের বুঝে নিতে হবে। প্রিমিটিভ প্রস্তাবনা বা প্রিমিটিভ যেটাকে বলা হচ্ছে যে প্রপোজিশনস। এই প্রিমিটিভ প্রপোজিশন অ্যান্ড আইডিয়া গুইসিপি পিয়ানো বললেন যে 3টা আইডিয়া আর 5টা প্রপোজিশন থেকে কিন্তু এই সিরিজের কনসেপ্টটা এসে যায়। তো কিভাবে আসে তাহলে? যে আইডিয়াগুলো কি কি? উনি বললেন 0 অর্থাৎ 0, 0 নাম্বার সংখ্যা এবং সাকসেসের উত্তরাধিকার, এই 3টা যদি প্রিমিটিভ আইডিয়া ধরি তাহলে তার সাথে 5টা প্রপোজিশন। তিনি বললেন যে যখন আমরা এটাকে প্রিমিটিভ প্রপোজিশন বলছি, এটাকে পোস্টুলেটও বলা যায়। যেমনভাবে আমাদের মনে আছে যে ইউক্লিডের জ্যামিতিতে কিছু প্রস্তাবনা ছিল, কিন্তু মানে প্রিমিটিভ ধারণা পোস্টুলেট ছিল। কিন্তু এখানে গুইসিপি পিয়ানো বলতেছেন যে আমরা 5টা যদি প্রপোজিশন ধরে নিই, সেটা খুব ডিটেল আমি যাব না, শুধু উনি বলছেন যে একটা 0 হচ্ছে একটা সংখ্যা, একটা প্রস্তাবনা, এবং যে কোনো শূন্যের পরবর্তীতে যে সাকসেসর সেও একটি সংখ্যা, এবং যে গুণাবলী বা প্রপার্টি শূন্যে রয়েছে এবং তার সাকসেসরে রয়েছে সেটাও অবশ্যই তার পরবর্তীতে সমস্ত সাকসেসরের মধ্যে সেই প্রপার্টি থাকবে। এটা পঞ্চমটা। আর আরেকটা রয়েছে, সেটা হলো যে কোনো সাকসেসরের সংখ্যা হবে একটি সংখ্যার সাকসেসর হবে একটি সংখ্যা, এবং একই সাকসেসর সংখ্যার 2টা সাকসেসর থাকতে পারবে না। এ ধরনের কিছু প্রস্তাবনা, 5টা ওনার সংখ্যা। এই 5টা প্রস্তাবনার ভিত্তিতে তিনি দেখালেন যে এই যে 0, 1, 2, 1, 2, 3, 4 করে এই যে আমরা একটা সিরিজ তৈরি করেছি n+1, এটা ইউনিক না, এটা কোনো জগতের কোনো বস্তুকে রিপ্রেজেন্টও করে না। এটা একটা ধারণা যেটা এই প্রস্তাবনা থেকে আমরা তৈরি করেছি। ইনফ্যাক্ট আমরা এখান থেকে আরও অনেক রকম প্রস্তাবনার সিরিজ চিন্তা করতে পারি যদি আমরা সাকসেসরের ধারণা ডেফিনিশনে অন্যটা নেই, আমরা যদি 0 অন্যটা নেই বা নাম্বারের ধারণাটা বদলাই, এবং প্রস্তাবনাতে আমরা ইচ্ছে করলে, যেমন এটাকে আমি এখন যদি 1-এর বদলে 2, 4, 6 এই সিরিজটা তৈরি করি, অর্থাৎ যে এক করে যেটা বৃদ্ধি করছিলাম 2 করে বৃদ্ধি করলাম, তাহলে একটা সিরিজ তৈরি হয়ে গেল। আবার এমনও হতে পারে আমি 0, হাফ, 1/2, 1/4, 1/8 এইভাবেও কিন্তু সাকসেসর তৈরি করতে পারি। এবং এটা মজার কথা হলো যেটা সংখ্যার মধ্যে সীমাবদ্ধ নয়। এটা ইচ্ছে করলে আমি যদি একটা ব্যক্তি ধরি যে আমাদের পূর্বপুরুষ একজন আদিম ছিল, তারপরে তার একজন পুত্র ছিল, তার পুত্র, বা যে কোনো মানুষকে, যে কোনো পরিবারের কর্তাকে যদি আমি 0 ধরি, প্রথম একজন যে কোনো সিরিজে ধরে বলি যে আমার 5 পুরুষ আগে একজন 0 ছিল, তারপরে তাকে আমি তার পরের যে বড় ছেলে, তার বড় ছেলে, তার বড় ছেলে, তার বড় ছেলে, এটা একটা সিরিজ। কারণ ওখানে ডেফিনিশনটা খালি চেঞ্জ করলাম, যে আমি 1 বা 2 এর ডেফিনিশনের বদলে আমি বললাম বড় ছেলে, মানে মেল জেন্ডার এবং বয়সে সে বড়। আবার যদি আমি বয়সে বড় বাদ দিই, শুধু পুত্র দিই, তাও হতে পারে, কন্যা দিয়েও সিরিজ হতে পারে। সুতরাং সিরিজে এমন কিছু নাই
যে আমার সংখ্যা দিয়ে হতে হবে। আর এই সিরিজ মানে এই নয় যে জগতে সেটা থাকতেই হবে। হ্যাঁ, কোনো কিছু না থেকেও আমি সিরিজ চিন্তা করতে পারি। তাহলে এই যে প্রপার্টি, বেসিক প্রপার্টি থেকে সিরিজ চিন্তা করা, এইটা গইসেপে পিয়ানো বলছেন যে আসলে কতগুলো বেসিক আইডিয়া থেকে এবং বেসিক প্রস্তাবনা থেকে কিন্তু আসলে অঙ্ক উৎপত্তি হচ্ছে। এটা হচ্ছে ম্যাথমেটিক্সের একটা খুব ইউনিক ডিসকভারি, যে ডিসকভারি থেকে পরবর্তীতে গটলেব ফ্রিজ উনি এটাকে জগতে যখন আরও প্রয়োগের ক্ষেত্রে গেলেন, তখন কিন্তু এখন যেভাবে আমাদের বাচ্চাদেরকে পড়ানো হয় ক্লাস, সিরিজ, ইনফিনিটি, অর্ডার, রিলেশন, এই বিষয়গুলোর ধারণাটা কিন্তু পরে গটলেব ফ্রিজ নিয়ে আসলেন, যে আসলে সেখান থেকে ক্লাসের ধারণা তৈরি হলো, যে আমরা আসলে যেভাবে সংখ্যাগুলোকে নির্ণয় করি বা তৈরি করি, যেমন ধরা যাক আমরা যদি একটা স্পাউজ অফ বলি, ধরা যাক যে এই অমুকের স্পাউজ অফ, যে কান্ট্রিতে মাল্টিপল ম্যারেজ অ্যালাউড না, সেই কান্ট্রিতে স্পাউজ অফ দিয়ে আমি কিন্তু আরেকটা কনক্লুশন অটোমেটিক চলে যেতে পারি যে যতজন হাজব্যান্ড আছে ততজন ওয়াইফ আছে। তাহলে দেখুন ওই পরের কনক্লুশন গুণে দেখতে হবে না, কিন্তু হ্যাঁ আমাকে কিন্তু যেহেতু গুণে দেখতে হবে না যে কতজন স্পাউজ আছে আর মেল আছে আর কতজন ফিমেল হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আছে, তা কিন্তু গুণে দেখতে হচ্ছে না। আমরা কিন্তু অটোমেটিক্যালি ওখান থেকে বলতে পারছি যে যদি স্পাউজ অফ জীবিত অবস্থায় থাকে তাহলে সমান সমান থাকবে। এই সমান সমানের কথাটা কিন্তু অটো কনক্লুশনে চলে আসছে। তাহলে এই যে সমান সমান ইকুয়ালিটির বা সিমিলারিটির যে কনসেপ্ট, বেসিক আইডিয়া, সেখান থেকেই কিন্তু দুইয়ের কনসেপ্টটা তৈরি হয়ে গেল, দ্বৈততা। হ্যাঁ, অর্থাৎ আমাদের যে কনজুগাল কাপল, এখান থেকেই কিন্তু দুই ধারণা তৈরি হয়। এভাবে ডুয়ালিটির ধারণা, ট্রায়োর ধারণা, 3-এর, 4-এর, 5-এর। তাহলে বেসিক্যালি কিন্তু আমরা যখন নাম্বারে কনভার্ট করছি, তখন একটা মানে ধারণার থেকে কিন্তু এগুলোকে কনভার্টেড হচ্ছে। এবং গিউসেপে পিয়ানো দেখালেন যে ক্লাসের ধারণা কিন্তু একটা খুব বেসিক ধারণা ম্যাথমেটিক্সে, যেটা ক্লাস ধারণা থেকে নাম্বারের ধারণা যাচ্ছে। এইভাবে যদি একটা রিলেশনের ধারণায় আমরা আসি, তাহলে এই রিলেশনও কিন্তু ম্যাথমেটিক্স এবং ফিলোসফি দুটোরই আলোচনার বিষয়। ধরা যাক যে আমরা অনেক রিলেশন আছে, সেটা হচ্ছে যে যেটাকে বলা হয় সিমেট্রিক্যাল। আমি এখন হাজব্যান্ড ওয়াইফের যে কাপলের যে বা রিলেশন বললাম, সেটা কিন্তু হাজব্যান্ডের নাম আগে বলা যায়, ওয়াইফের নামও, অর্থাৎ এটা সিমেট্রিক্যাল। আমি আগে এক্স বললাম না ওয়াই বললাম, এতে কিছু যায় আসে না। কিন্তু যখন আমি বলছি পিতা এবং সন্তান, তখন সময়ের দিক থেকে কিন্তু এটা সিমেট্রিক্যাল না, অ্যাসিমেট্রিক্যাল, কারণ এটাতে হচ্ছে একজনের পরে আরেকজন। তাহলে এই যে আমাদের রিলেশন, এই রিলেশন কিন্তু ট্রানজিটিভ হতে পারে, ইনট্রানজিটিভ হতে পারে, নানান টাইপের হতে পারে। তো সেইগুলোকে তখন গটলেব ফ্রিজ দেখিয়েছেন যে এই যে রিলেশনের ধারণা ম্যাথমেটিক্সে যেভাবে এসছে, এবং সেখান থেকে অর্ডারের ধারণাটাও, হ্যাঁ, যে মানে সাজানো, পরপর যে সাজানো, এগুলোও কিন্তু আসলে বেসিক আইডিয়া থেকে কিন্তু ম্যাথমেটিক্সে এসেছে। এবং সেই সাথে আমাদের ইনফিনিটির ধারণা, এই ধারণাগুলো কিন্তু একটা থেকে আরেকটাতে এসে হাজির হয়েছে। তো এইভাবে আসলে বিভিন্ন ধারণা, ম্যাথমেটিক্সের ধারণা, তার সঙ্গে তার মৌলিক ধারণা ব্যাখ্যা করে রাসেল দেখিয়েছেন যে ম্যাথমেটিক্সের যে ট্র্যাডিশনাল ডেফিনেশন, যে সায়েন্স অফ নাম্বারস, এটা আসলে ভুল কথা। এটা কোনো সায়েন্স ওই অর্থে না, এটা নাম্বারের সায়েন্সও না, এটা জগতে কোনো কিছুর সায়েন্স না, এটা এম্পিরিক্যাল সায়েন্সের সঙ্গে যে পার্থক্য, সেটা উনি পরিষ্কার ইঙ্গিতটা দিয়েছেন। এটা যদিও তার শিষ্য পরে ভিটগেনস্টাইনকে আরও পরে ক্লারিফাই করেছে, কিন্তু এই সময় এই বইয়েই কিন্তু তিনি বোঝাতে চেয়েছেন যে এটা সায়েন্স অফ নাম্বারস না, এটা হচ্ছে কতগুলো মৌলিক ধারণা, যে ধারণার সাথে জগতের এম্পেরিক্যাল কোনো কিছুর সম্পর্ক নাও থাকতে পারে। এটা এমন কি হতে পারে যে জ্যামিতি যেমন ম্যাথমেটিক্সের একটা অঙ্গ, তাতে তো নাম্বারের ধারণাই নাই। আবার এমন হতে পারে যে যেটা অ্যারিথমেটিক, সেখানে নাম্বার ছাড়াও কিন্তু এই যে সিরিজের কথা বললাম, অন্যান্য বিষয় দিয়েও কিন্তু আমরা একটা অ্যারিথমেটিক চিন্তা করতে পারি। তো এই জন্য আমাদের আসলে যে প্রাথমিক যে প্রিমিটিভ ধারণা এবং তার সঙ্গে যে অ্যাজাম্পশন বা পোস্টুলেটস বা যেটাকে আমরা বলছি প্রস্তাবনা, সেগুলোকে বদলালে একটা যেটা তৈরি হয়, সেটাই হচ্ছে ম্যাথমেটিক্স। একে যদি আমি এখন ম্যাথমেটিক্স না বলে লজিক বলি, তাতেও কিছু আসে যায় না। বেসিক্যালি এটাকে সিম্বলিক লজিকও বলা যেতে পারে। উনি যেটা বলতে চাচ্ছেন যে এটা ম্যাথমেটিক্স বলবো না লজিক বলবো, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। আমাদেরকে প্রকৃতিটা বুঝতে হবে। এর প্রকৃতিটা কিন্তু খুবই পরিষ্কার। যে প্রকৃতিটা হচ্ছে যে সে কিন্তু কোনো পার্টিকুলার বিষয়কে উপস্থাপন করে না। এবং ট্র্যাডিশনাল লজিকে যেভাবে সক্রেটিস ইজ এ ম্যান, ম্যান ইজ মর্টাল, সক্রেটিস ইজ এ ম্যান, দেয়ারফর সক্রেটিস ইজ মর্টাল, তাহলে এই যে যুক্তিটা, তাতে কিন্তু প্রমাণিত হয় না যে ম্যান ইজ মর্টাল, এটা কিন্তু প্রমাণ করে না। আমাদেরও এই ম্যাথমেটিক্সে ইফ এ ইকুয়াল টু বি ইজ বি ইকুয়াল টু সি,
দেন A ইকুয়াল টু C, এটা কিন্তু কোনো কিছু প্রমাণ করে না জগতের। এবং সেটা যে ফর্ম, এই ফর্মটা এখানে মুখ্য, এটা কিন্তু কন্টেন্টটা খুব একটা মুখ্য না। যে ফর্মে কথা বলা হচ্ছে সেই ফর্মে মানে কোনো বিশেষ বস্তু বা কোনো ব্যক্তি বা কোনো কিছুকে বোঝানো হয় না। তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু কোনো যে যুক্তিগুলো ব্যবহার করছি সেখানে যে কনস্ট্যান্টটা ব্যবহার হয়, যেমন ইফ A ইজ ইকুয়াল টু B বা ইফ A ইজ B অ্যান্ড B ইজ C, এখানে ইজ যে ব্যবহার করছি, ইজ তো একটা কনস্ট্যান্ট, কিন্তু এই কনস্ট্যান্টটা কিন্তু তার দ্বারা জগতের কোনো কনস্ট্যান্ট বোঝায় না। এটাকে বলা হয় লজিক্যাল কনস্ট্যান্ট। অর্থাৎ আমি এটাকে একটা যৌক্তিকভাবে বলছি, এটা কিন্তু জগৎকে বোঝাচ্ছি না ভাই। হ্যাঁ, এবং এই যে জগৎকে বোঝাচ্ছি না, তার মানে লজিক্যাল কনস্ট্যান্ট রেখে আমি যদি ওই মানে যেগুলো তার মেইন কন্টেন্ট, অর্থাৎ A পাল্টে দিই, B পাল্টে দিই, তাহলে ওখানে X ইকুয়াল টু Y হলে, Y ইকুয়াল টু Z হলে X ইকুয়াল টু Z হয়ে যাবে। সুতরাং এখানে মূল ভ্যারিয়েবলগুলো যদি চেঞ্জ করি তাতে কোনো অসুবিধা নাই। তার মানে হলো এটা একটা লজিক্যাল কনস্ট্যান্ট দিয়ে আমরা যুক্ত করি, কিন্তু ওই কনস্ট্যান্টটা কিন্তু জগতের এম্পেরিক্যাল কনস্ট্যান্ট না। তো এই বিষয়ে কিন্তু পরবর্তীতে উইটগেনস্টাইন আরও ক্লিয়ারলি বলেছেন যে ম্যাথমেটিক্সের এই যে চক্রটা, তার লিমিট কতদূর, কোথায় ফ্যালাসি তৈরি হয়ে যায়, কোথায় টটোলজি তৈরি হয়। এই বইয়ে কিন্তু বার্ট্রান্ড রাসেল টটোলজি সম্পর্কে স্লাইড ধারণা দিয়েছেন, কিন্তু উনি কিন্তু আর পরিষ্কার করেননি। শুধুমাত্র এখানে যেটা খুবই স্পষ্ট, হ্যাঁ, এই যে টটোলজি বলে একটা বিষয় তৈরি হয়ে যাবে যদি আমরা এটাকে বেশি মানে এক্সটেন্ড করতে যাই, সেটা উইটগেনস্টাইন পরবর্তীতে ব্যাখ্যা করেছেন। আমরা একসময় তার আলোচনা করব, যখন সেটা আলাপ করব। কিন্তু খুবই স্পষ্টভাবে রাসেল এই বইয়ে ম্যাথমেটিক্সের নেচারে যে পার্থক্যটা, যেটা কোনো এম্পেরিক্যাল সায়েন্স না, এটা কোনো অভিজ্ঞতাবাদী কোনো বিজ্ঞান না, এটা হচ্ছে একটা যুক্তি। এবং যুক্তিকে আমি ম্যাথমেটিক্স বলি আর লজিক্যাল ফিলসফি বলি, লজিক্যাল কী বলে ম্যাথমেটিক্যাল লজিক বলি, সিম্বলিক লজিক বলি, হোয়াট এভার উই টার্ম দেম, ইট ডাজন্ট ম্যাটার। এখানে কিছু বেসিক পোস্টুলেট থাকবে, বেসিক টার্মস থাকবে, আইডিয়াস থাকবে, এবং সেখান থেকে আমরা কনসিস্টেন্টলি ধাপে ধাপে লজিক তৈরি করব। সেই লজিকটা যদি একরকম হবে, যদি আমি বেসিক আইডিয়া চেঞ্জ করি, বেসিক প্রপোজিশন চেঞ্জ করি, তাহলে আরেকটা ম্যাথমেটিক্স তৈরি হবে, আরেকটা লজিক তৈরি হবে। সুতরাং এখানে কোনো লিমিট নেই যে আমি এই বিষয়ে এই পদ্ধতিতে লজিক তৈরি করব। বিভিন্নজন বিভিন্নভাবে তৈরি করতে পারে। তাহলে মোদ্দা কথা হলো যে আমরা এই পর্যন্ত চিন্তার ইতিহাসে এই যে ম্যাথমেটিক্সকে যেভাবে আমি শুরুতেই আগেই বলেছি যে যে নিশ্চয়তার জ্ঞান হিসেবে যেভাবে ভাবা হয়েছিল, প্লেটো যেভাবে বলেছিলেন যে গণিত জানে না সে যেন একাডেমির দরজা দিয়ে প্রবেশ না করে, কিংবা এটার ভিত্তিতে গাজ্জালি যেভাবে যুক্তি তর্ক দেখিয়েছেন, এটাতে দেকার্তে, লাইবনিজ তারা যেভাবে দেখিয়েছেন, এবং কি কান্টও যেভাবে 7+5=12কে যেভাবে দেখিয়েছেন, আসলে বিষয়টা কিন্তু এটা তা না। এটা কিন্তু কোনো জ্ঞান, সেই অর্থে অভিজ্ঞতালব্ধ কোনো জ্ঞান নয়। এটা হচ্ছে একটা যুক্তি, এটা একটা কী বলে টুলস, একটা হাতিয়ার, বিজ্ঞানের একটা হাতিয়ার। এবং সেই বিজ্ঞানের হাতিয়ারটাকে যদি কারেক্টলি ইউজ না করি, তাহলে কিন্তু বিজ্ঞান আবার বিপথে পরিচালিত হবে, আমরা যদি হাতিয়ারকে আসল জ্ঞান মনে করে ফেলি। হ্যাঁ, সেই জন্য এই বইটা কিন্তু যুগান্তকারী বই। এটা যদি আমরা কোয়ান্টাম মেকানিক্সের সাথে সমান্তরালভাবে উপলব্ধি করি, তাহলে দেখব বিংশ শতকের শুরুতে একটা প্রচণ্ড রকমভাবে ঝাঁকুনি খেয়েছে আমাদের চিন্তার ইতিহাসের, একটা মাইল ফলক হয়ে গেছে এই বই, এই চিন্তাগুলো। কারণ একদিকে কোয়ান্টাম মেকানিক্স বলছে যে আসলে কোনো নিশ্চয়তা, যেটা আমরা ভেবেছিলাম যে অ্যাপ্রাইরি সিনথেটিক, সেটা আসলে সম্ভব নয়, কারণ আমরা আসলে নোমেনাকেই জানবো, ফেনোমেনার মধ্যে জানতে পারবো না, এবং জ্ঞানের একটা সাবজেক্টিভিটি থেকেই যাবে সবসময়। আর একদিকে আমরা ম্যাথমেটিক্সের যে চিরসত্য ধারণা ছিল, সেখান থেকে বেরিয়ে এসে আমরা কিন্তু পেয়ে গেলাম যে ম্যাথমেটিক্সও একটা আসলে লজিক্যাল টুল, এবং সেটাও কিন্তু নিশ্চিত জ্ঞান দেয় না। তাহলে জগতের জ্ঞানের উৎসের ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম টুলস আমরা ইউজ করব, কিন্তু একটা ব্যাপার বুঝতে হবে যে আমরা হয়তো সত্যে কখনোই পৌঁছাবো না, পৌঁছানোর ক্ষমতাই আমাদের নেই। সেই বিষয়টা অনুধাবন করে রাসেলের এই অনবদ্য অবদানকে আমরা স্বীকার করতে হবে।